হ্যালো স্টুডেন্টস, এখন আমরা শুরু করতে চলেছি ক্লাস 10 হিস্ট্রি চ্যাপ্টার 3, দ্যাট ইজ মেকিং অফ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড। তো এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করেই জানো যে চ্যাপ্টারটা একটা পোর্শন শুধুমাত্র তোমাদের এবছরের 2023-24 যারা ক্লাস 10 তাদের সিবিএসই ইনক্লুশনের মধ্যে এইটুকুই অংশ রয়েছে, ফার্স্ট পোর্শন, অর্থাৎ প্রি মডার্ন ওয়ার্ল্ডটাই এখানে আছে। তো আমরা এখানে সেই অংশটুকুই আলোচনা করতে চলেছি আর কি। তো এই মেকিং অফ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড এই কনসেপ্টটা আজকে তোমরা গ্লোবালাইজেশনের যুগে অনেকটাই জানো, কিন্তু আমরা যখন এই প্রি মডার্ন ওয়ার্ল্ড সম্পর্কে বলছি তখন কিন্তু বিষয়টা একটু ভিন্ন ধরনের, কিন্তু তার সঙ্গে আজকের দিনে তোমরা অনেকটা রেলিভেন্স খুঁজে পাবে। তো চলো আমরা চ্যাপ্টারের ভেতরে ঢুকে যাচ্ছি। তো অবশ্যই তার আগে বলবো যে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করে জানাবে যে তোমাদের কেমন লাগছে না লাগছে এবং কি নিডস আছে। চলো আমরা শুরু করছি এখন যে দ্য মেকিং অফ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড। এখানে আমি দেখো তোমাদের প্রত্যেকটা লাইন টু লাইন অ্যানালাইসিস করছি, আর প্রত্যেকটা যেখানে দেখবে পাশে আমি কোশ্চেন কিছু কিছু দিয়ে রেখেছি, তার রেলিভেন্ট আনসারও কিছু আমি মার্কিং করে ভিন্ন ভিন্ন কালারে প্রেজেন্ট করেছি আর কি। তো এগুলোকে তোমরা আন্ডারলাইন করে করে নেবে। প্রত্যেকটা যে ডিফারেন্ট কালার্স আছে স্লাইডগুলোর মধ্যে সেই কালার ভিত্তিক একটা করে পয়েন্ট তোমরা মার্ক করে নেবে আর কি। তো সেভাবেই তোমরা কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে, তবে এক্স্যাক্টলি উত্তর যেটা সেটা কিন্তু পাবে না। তোমরা ওই জায়গাটাকে বেস করে তোমাদের দু চার লাইন তোমরা দু একটা শব্দ অ্যাড করে দিলেই তোমাদের আনসারটা শুরু হয়ে যাবে আর কি। তা আমরা দেখো ওপরে একদম কোন পেজের কোন প্যারায় সেখান থেকে আমরা কিন্তু শুরু করেছি। দেখো আমরা শুরু করছি ফার্স্ট পেজ যেটা 53 পেজ প্যারা 2, এখানে আমরা শুরু করছি। দেখো যে all through history human societies have become steadily more interlinked from ancient time। এটা আমরা খুব জানি। সেই সময় কারা কারা যেত, দেখো সেই সময় যারা যেত মেনলি ট্রাভেলার্স, ট্রেডার্স, প্রিস্টস অ্যান্ড পিলগ্রিমস। মাইন্ড ইট, এই চারটা শব্দ তোমরা ভালো করে মনে রাখবে, ট্রাভেলার্স, ট্রেডার্স, প্রিস্টস অ্যান্ড পিলগ্রিমস। তাহলে দেখো কোশ্চেনটা এখানে করেছি আমি একটা, হু ট্রাভেলড ইন অ্যানসিয়েন্ট টাইম অ্যান্ড হোয়াই। তাহলে কে কে? এই ট্রাভেলার্স, ট্রেডার্স, প্রিস্টস অ্যান্ড পিলগ্রিমস। আচ্ছা, নেক্সট কোশ্চেন হোয়াই। দেখো এর মধ্যেই কিন্তু উত্তর আছে। আচ্ছা কি বলছে এখানে? দেখো এই যে চারটা শ্রেণী যে ট্রাভেলার্স, ট্রেডার্স, প্রিস্টস অ্যান্ড পিলগ্রিমস, এরা কি করছে? ট্রাভেল ডিস্টেন্স ফর নলেজ, অপরচুনিটি অ্যান্ড spiritual fulfillment or to escape persecution। দেখো to escape persecution। এবার তারা কি বলছে? হোয়াট ডিড দে ক্যারি ডিউরিং দ্য ট্রাভেল। দেখো সুন্দরভাবে, দে ক্যারিড গুডস, মানি, আজকের মতোই কিন্তু গুডস, মানি, ভ্যালুস, স্কিলস, আইডিয়াস, ইনোভেশনস অ্যান্ড ইভেন জার্মস অ্যান্ড ডিজিজেস। এই কথাটা ভালো করে মনে রাখবে। দে ক্যারিড, এই যে মেটেরিয়ালগুলো নিয়ে যাচ্ছে, কি কি নিয়ে যাচ্ছে? ফার্স্ট হচ্ছে গুডস, মানি, ভ্যালুস, স্কিলস, আইডিয়াস, ইনোভেশনস অ্যান্ড ইভেন জার্মস অ্যান্ড ডিজিজেস। এই কথাটা কেন আসছি আমরা একটু পরেই ঢুকবো তার মধ্যে। তার কারণটা হচ্ছে আজকের দিনে মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি যতটা ইমপ্রুভড হয়ে গেছে, এবং দেখো বিভিন্ন কান্ট্রিতে যে ইমপ্রুভমেন্টগুলো হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে শিফট করে নিচ্ছি আদার কান্ট্রিসে, কিন্তু সেই সময় কিন্তু এই সায়েন্টিফিক ইনোভেশনগুলো এক্সপ্যানশন হয়নি ডিউ টু অ্যাবসেন্স অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবার দেখো অ্যাজ আর্লি অ্যাজ 3000 BC and active coastal trade linked to Indus Valley civilization with present day West Asia for more than a millennia। আচ্ছা এইবার দেখো একটা জিনিস, আজকের দিনে আমরা যে তোমাদের এই যে কি বলে টাকা পয়সা ইউজ করি, এই কথাটা কোথা থেকে আসে? দেখো কোরিস, এই কোরি কথাটা কোথা থেকে আসছে? হিন্দি শব্দ যার অর্থ হচ্ছে কোয়াডি অর সি শেল, সমুদ্রে যে শেলগুলো হয় সেগুলো সি শেল। এটা আমরা কারেন্সি আকারে ইউজ করতাম। এটা কোথা থেকে এসছে? ফ্রম মালদ্বীপস। দেখো তাহলে এই যে জিনিসটা এলো, তোমরা কিন্তু এইটাকে মার্ক করে রাখবে যে এইটা, তাহলে কড়ি কথাটা তোমরা দেখবে লক্ষ্মী পুজোর সময় বাঙালিদের বাড়িতে লক্ষ্মী পুজোর সময় সাদা সাদা কড়ি দেওয়া হয়, ওইটাই কিন্তু কড়িস। হিন্দিতে বলছে কোয়াডি।
এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিশেল, এখান থেকে কিন্তু এটা এলো আর কি। আচ্ছা, এবার দেখো এই যে এরা এরা কী করছে, দে ফাউন্ড দেয়ার ওয়ে টু চায়না অ্যান্ড ইস্ট আফ্রিকা, এরা কিন্তু এই সব দিয়ে যাচ্ছিল। এবার দেখো লং ডিস্টেন্স স্প্রেড ডিজিজ ক্যারিং জার্মস মে বি traced as far as back the 7th century. By the 13th century, it had become an unmistakable link. দেখো unmistakable link, তাহলে এই যে জিনিসটা এলো এখান থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রি মডার্ন ওয়ার্ল্ডে কারা কোথায় যাচ্ছিল, কি নিয়ে যাচ্ছিল, কেন যাচ্ছিল। তাহলে কি হলো, ট্রাভেলার্স, ট্রেডার্স, প্রিস্টস অ্যান্ড পিলগ্রিমস। বারবার রিপিটেশন, জাস্ট মেক ইট ক্লিয়ার। ট্রাভেলার, ট্রেডার, প্রিস্ট অ্যান্ড পিলগ্রিম কী জন্য যাচ্ছে? দ্য ট্রাভেল ডিস্টেন্স ফর নলেজ, অপরচুনিটিস, স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট অর টু এসকেপ পারসিকিউশন, এই জন্য যাচ্ছে। এবং সেই সঙ্গে তারা কী নিয়ে যাচ্ছিল? দে ক্যারিড গুডস, মানি, ভ্যালু, স্কিল, আইডিয়া, ইনোভেশন অ্যান্ড ইভেন জার্মস অ্যান্ড ডিজিজেস। এইখানে এইটুকু ইনফরমেশন তোমাদের সাফিসিয়েন্ট এই প্যারাগ্রাফে। এরপরে এখানে আরেকটু শুধু জেনে রাখবে, এই কোরি বা কোয়ারিস এই কথাটা কোথা থেকে এসছে? হিন্দি কথা কোরি, এটা হচ্ছে একটা সি শেল, এটা প্রথম যেটা আমরা কারেন্সি আকারে ইউজ করতাম সেটা অ্যাকচুয়ালি মালদ্বীপ থেকে কিন্তু চলে এসছে। এবার আমরা আসি, দেখো সিল্ক রুট, জাস্ট পরের পেজে চলে যাও। সিল্ক রুট লিঙ্ক দ্য ওয়ার্ল্ড 1.1 যে পয়েন্টটা আছে 54 পেজে প্যারা নাম্বার 1। এখানে যদি বলি হোয়াট ইজ সিল্ক রুট, দেখো এইখানটাতে তোমরা এই ম্যাপটার মধ্যে দেখতে পাচ্ছ, এই যে সিল্ক রুট দেখতে পাচ্ছ, এই যে অ্যানসিয়েন্ট সিল্ক রুট কোনখান দিয়ে কোন দিকে যাচ্ছে আর কি। আচ্ছা, এবার দেখো আমরা যদি বলি হোয়াট ইজ সিল্ক রুট, দেখো এখানে যদি আমরা বলি ইট ওয়াজ আ নেম গিভেন অফ ভাইব্রেন্ট প্রি মডার্ন, দেখো টার্মটা ভালো করে মনে রাখবে, vibrant pre-modern trade and cultural link between the distant parts of the world. এটা কোথা থেকে আসলো? The name Silk Route points to the importance of westbound Chinese silk cargoes along these route. তাহলে চাইনিজ সিল্ক কার্গোসগুলো ওখান দিয়ে যাচ্ছিল, তাদের থেকেই নামটা কিন্তু এসে। এখানে একটু নিচে চলে আসে, দেখো দে আর known to have their existed since before the Christian era. এটাকে 3 নাম্বার লাগাও, তাহলে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। আর এখানে দেখো চাইনিজ পটারি অলসো ট্রাভেল দ্য সেম রুট অ্যাজ ডিড টেক্সটাইলস অ্যান্ড স্পাইসেস ফ্রম ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। তাহলে চাইনিজ পটারি কোনখান দিয়ে যাচ্ছিল না, সেই সব জায়গা দিয়ে যেখান দিয়ে কিনা ইন্ডিয়া থেকে এবং সাউথ ইস্ট এশিয়া থেকে টেক্সটাইল, স্পাইসেস এগুলোও কিন্তু যাচ্ছিল, সেই রুটটাকেই তারা কিন্তু ফলো আপ করলো। তাহলে যদি বলি হোয়াট ইজ সিল্ক রুট, ভেরি সিম্পল, ইট ওয়াজ আ নেম গিভেন ভাইব্রেন্ট প্রি মডার্ন ট্রেড অ্যান্ড কালচার ডিউরিং দ্য ডিস্টেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। চাইনিজ সিল্ক কার্গোস অ্যালং দিস রুট, এটা ওয়েস্ট বন্ড যাচ্ছিল, চাইনিজ সিল্ক রুট এই রুট দিয়ে যাচ্ছিল। তারা কি করতো? দে আর নোন টু হ্যাভ এক্সিস্টেড কবে? সিন্স বিফোর দ্য খ্রিস্টিয়ান ইরা। আর কি বলছে? চাইনিজ পটারি অলসো ট্রাভেল দ্য সেম রুট অ্যাজ ডিড টেক্সটাইল অ্যান্ড স্পাইসেস ফ্রম ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। সেই সঙ্গে দেখো ইন রিটার্ন প্রেসিয়াস মেটালস অফ গোল্ড অ্যান্ড সিলভার ফ্লোট ফ্রম ইউরোপ টু এশিয়া। তাহলে ওইখান থেকে এই যে কার্গোসগুলো যাচ্ছিল তারা তো এই সমস্ত মালগুলো নিয়ে গেল, ফেরার সময় তারা কি করছে? গোল্ড অ্যান্ড সিলভারকে ক্যারি করে নিয়ে আসছে ইউরোপ থেকে এশিয়াতে। তাহলে সিল্ক রুট ক্লিয়ার হয়ে গেল। এইবার দেখো পরের প্যারাগ্রাফটা চলে আসো 1.2 ফুড ট্রাভেল স্পেগাটি অ্যান্ড পটেটো। দেখো একটা জিনিস পরিষ্কার রাখবে যে আমরা আজকের দিনে যে খাবারগুলো খাচ্ছি তার অরিজিন কিন্তু বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন জায়গার থেকে এসছে, কিন্তু নামটা শুধু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তার অরিজিনটা আমরা জানতে পারিনি। আমরা এই ডিসকাশনের মধ্যে সেগুলো কিন্তু জানতে পারবো। তোমাদের যে ডে টু ডে লাইফে তোমাদের যেগুলো ইউজ করো তার মধ্যে থেকে কিন্তু এর উত্তরগুলো তোমরা পাবে। যেমন ধরো
ফুড অফার্স মেনি এক্সাম্পলস অফ লং ডিস্টেন্স কালচারাল এক্সচেঞ্জ। তার মানে অনেক দিন থেকে যে আমাদের লং ডিস্টেন্স কালচারাল এক্সচেঞ্জ হতো সেটা কিন্তু আমরা ফুড থেকে বুঝতে পারছি। কীরকম দেখো, ট্রেডার্স অ্যান্ড ট্রাভেলার্স ইন্ট্রোডিউসড নিউ ক্রপস টু দ্য ল্যান্ডস দে ট্রাভেলড। তাহলে ওরা বিভিন্ন জায়গাতে যখন যেখানে যাচ্ছিল সেইখান থেকে কিন্তু তারা সেই রেসপেক্টে এগুলোকে বের করে নিয়ে আসছে। এবার দেখো, ইট ইজ বিলিভড, দেখো কি বললো যে হ্যাঁ কি বলছে দেখো, ইট ইজ বিলিভড দ্যাট নুডলস ট্রাভেলড ওয়েস্ট ফ্রম চায়না টু বিকাম স্পেগাটি। তাহলে নুডলসটা চায়নাতে যে নুডলস ছিল তারা ওয়েস্টের থেকে কী করলো, বিকাম দ্য স্পেগাটি হয়ে গেল নুডলসটাই। অর পারহ্যাপস আরব ট্রেডার্স টুক পাস্তা টু দ্য 15th century সিসিলি অ্যান্ড আইল্যান্ড নাও ইন ইটালি। তাহলে 15th century ইটালির সিসিলির থেকে এই পাস্তা এই কনসেপ্টটা কিন্তু আরব ট্রেডাররা নিয়ে আসে। সেরকম ইন্ডিয়া, জাপান এরাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফুড অরিজিন করে নিয়ে গেছে বিভিন্ন দিকে, সেগুলো এখনও কিন্তু চলছে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখো একটা কোশ্চেন তোমাদের করে রাখা আছে, হাউ ক্যান ইউ সে দ্যাট ফুড অফার্স মেনি এক্সাম্পলস অফ লং ডিস্টেন্স কালচারাল এক্সচেঞ্জ। লং ডিস্টেন্স কালচারাল এক্সচেঞ্জ, দেখো এই যে ইয়েলো কালারে যেটা আমি শেড করে রেখেছি এইখানটাই কিন্তু আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছ যে নুডলসটা যেটা চাইনিজ অরিজিন সেটা স্পেগাটি নামে চলে আসলো। আরব ট্রেডাররা 5th সেঞ্চুরিতে কী করলো, যে ইটালির সিসিলির থেকে পাস্তা এই খাবারটাকে নিয়ে এলো। তার মানে কি হচ্ছে যে এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাচ্ছিল, সেখানকার কিছু কালচারাল এক্সচেঞ্জ, কিছু খাবারের বিষয়গুলো কিন্তু আমাদের সামনে নিয়ে এসে। এবার দেখো আমরা পরের পেজে চলে আসছি। 54 পেজে দেখো, সরি 54 পেজে ছিলাম, 54 পেজের দেখো নিচের দিকে আসছে, দেখো মেনি অফার কমন ফুডস সাচ অ্যাজ পটেটোস, soya, groundnuts, maize, tomatoes, chilies, sweet potatoes and so on were not known to our ancestors until about 5th century ago। তাহলে এই যে খাবারগুলোর নাম আমরা বলছি যে পটেটো, সয়া, গ্রাউন্ডনাট, মেইজ, টমেটো, চিলি, সুইট পটেটো, এগুলোর কিন্তু নাম আমরা জানতাম না 5th সেঞ্চুরির আগে পর্যন্ত। এই ফুডগুলো ইউরোপ থেকে এশিয়াতে ইন্ট্রোডিউস হয় কবে, আফটার ক্রিস্টোফার কলম্বাস অ্যাক্সিডেন্টালি ডিসকভার দ্য ভাস্ট কন্টিনেন্ট দ্যাট উড লেটার বিকাম নোন অ্যাজ আমেরিকাস। তাহলে ক্রিস্টোফার কলম্বাস ঘুরতে ঘুরতে অ্যাক্সিডেন্টালি আমেরিকা ইনভেন্ট করলো, করার পর কিন্তু আমাদের কাছে এই খাবারগুলো আস্তে আস্তে এলো। 5th সেঞ্চুরির আগে পর্যন্ত কিন্তু আমরা জানতামই না। এবার দেখো এখানে আরেকটা জিনিস, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয় তোমাদের জন্য, হোয়াট ওয়াজ আইরিশ পটেটো ফেমেইন। দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে হোয়াট ওয়াজ আইরিশ পটেটো ফেমেইন। দেখো পটেটো তখনও একটা সস্তার জিনিস ছিল, আজও একটা সস্তার জিনিস আছে, তো কিন্তু ইউজের উপর ডিপেন্ড করছে। দেখো সামটাইমস দ্য নিউ ক্রপস কুড মেক দ্য ডিফারেন্স বিটুইন লাইফ অ্যান্ড ডেথ। নিউ ক্রপস অনেক সময় মানুষের লাইফ অ্যান্ড ডেথ এটাকে সেভ করার ব্যবস্থা করে। কীরকম দেখো, ইউরোপস পোর বিগান টু ইট বেটার অ্যান্ড লিভ লঙ্গার উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ হাম্বল পটেটো, মানে একদম সস্তার জিনিস পটেটো। এই পটেটোটা দিয়ে কিন্তু ইউরোপের পোর পিপুল যারা ছিল তারা একটা জায়গা পেলো, কারণ পটেটোটা এনার্জি জেনারেট করে আর কি, ফ্যাটি সাবস্টেন্স। তো এই পটেটো দিয়ে ইউরোপের গরিব লোক যারা ছিল তারা কিন্তু একটা ভালো খাবার পেয়ে গেল, এটা খেয়ে আমরা বাঁচতে পারবো। Ireland's poorest peasants become so dependent on potatoes that when disease destroyed the potato crop in the mid-1840s, hundreds of thousands of died of starvation। দেখো এই যে আমি এখান থেকে বললাম এই ইউরোপ থেকে এই এতটা পর্যন্ত হবে তোমাদের হচ্ছে হোয়াট ইজ আইরিশ পটেটো ফেমিন। তাহলে কী হলো জিনিসটা, দেখো ইউরোপের পোর পিপুল যারা ছিল এরা কিন্তু একটা ওয়ে পেয়ে গেছিলো যে সস্তাতে আমরা এই আলু খাবারটা খেয়ে কিন্তু বেঁচে থাকতে পারবো। এবার আয়ারল্যান্ডের পোরেস্ট পিজেন্টস যারা ছিল এরা পটেটোর উপর দারুণভাবে ডিপেন্ডেন্ট হয়ে যায়।
এরপরে কি হলো 1840s মিডে যখন কি না পটেটোর প্রচণ্ড ডিজিজ, পটেটো গাছগুলো ডিজিজ হওয়া শুরু করলো, প্রচুর পরিমাণে গাছ মরতে শুরু করলো। এবার তাহলে আলুটা তো নিচে হয়, মাটির নিচে হয়, গাছটা উপরে থাকে, তো গাছটা না থাকলে তো আলু হবে না। ন্যাচারালি গাছ যখন মরে যাচ্ছে তাহলে ক্রপস ফেল হবে। এই পটেটো খেয়ে হাজার হাজার লোক বেঁচে থাকতো আমরা তখন জানতাম না। যখন কি না এই 1840s সময় থেকে থাউজেন্ডস অফ লোক মারা যেতে শুরু করলো ফর স্টারভেশন, তখন আমরা রিয়ালাইজ করলাম যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ পটেটো। এবং এই যে আয়ারল্যান্ডের লোকজন যে পটেটোর জন্য যে মারা গেছিলো, এইটাকে বলা হচ্ছে তোমার আইরিশ পটেটো ফেমেইন হয়ে গেল। আচ্ছা, এরপরে আসছি আমরা, দেখো 56 পেজে 1.3 কনকোয়েস্ট, ডিজিজ অ্যান্ড ট্রেড। দেখো দেখো এখানে একটা কোশ্চেন করে রাখা আছে, হোয়াই দ্য ইন্ডিয়ান ওশান হ্যাড নোন আ বাস্টলিং ট্রেড। আমরা আসছি এখানটাতে, তোমরা পরিষ্কার হয়ে যাবে। দেখো প্রি মডার্ন ওয়ার্ল্ড shrunk greatly in the 6th century after European sailors found a sea route to Asia and also successfully crossed the Western Ocean to America. তাহলে দেখো কি বলছে, প্রি মডার্ন ওয়ার্ল্ডে কবে না 6th সেঞ্চুরির পর থেকে ইউরোপিয়ান সেলার্স যারা ছিল, দে ফাউন্ড আ সি রুট টু এশিয়া, সি রুট টু এশিয়া ওরা খুঁজে পেল ইউরোপের লোকজন, অ্যান্ড অলসো সাকসেসফুলি ক্রসড দ্য ওয়েস্টার্ন ওশান টু আমেরিকা, এখান থেকে পার হয়ে আসলো। কিন্তু ফর কান্ট্রিজ বিফোর, for centuries before, the Indian Ocean had known a bustling trade with goods, people's knowledge, customs, etc. Crisis crossing its waters. তাহলে কি বলছে, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা দেখতে পাচ্ছি যে এটার আগে পর্যন্ত কি হতো, ইন্ডিয়ান ওশান হ্যাড নোন আ বাস্টলিং ট্রেড উইথ গুডস, পিপল, নলেজ, কাস্টমস, এক্সেট্রা। ক্রাইসিস ক্রসিং ইটস ওয়াটার, আমরা এই সমস্ত ক্রাইসিসটা পার করে চলে এসেছি এইখানটাতে আর কি। দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়াজ আ সেন্ট্রাল টু দিস ফ্লোস অ্যান্ড দ্য ক্রুশিয়াল পয়েন্ট ইন দেয়ার নেটওয়ার্ক। দ্য এন্ট্রি অফ দ্য ইউরোপিয়ানস হেল্পড এক্সপ্যান্ড অর রিডাইরেক্ট সাম অফ দিস ফ্লোস টুয়ার্ডস ইউরোপ। তাহলে দেখো, দ্য এন্ট্রি অফ ইউরোপিয়ানস helped expand or redirect some of these flows trades in Europe. আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, আমেরিকা কিন্তু ছিল, কিন্তু কাট অফ হয়েছিল। যখন এটা ফাইন্ড আউট হলো 16th সেঞ্চুরিতে, তখন কিন্তু আমরা দেখলাম যে প্রচুর পরিমাণে ক্রপস, মিনারেলস এদের সঙ্গে ট্রেড করা যেতে পারে। তো এইখান থেকে আমরা আসছি কনকোয়েস্ট, ডিজিজ অ্যান্ড ট্রেড। দেখো ওখান থেকে কি আসছে, ওখান থেকে প্রেসিয়াস মেটালস, পার্টিকুলারলি সিলভার ফ্রম মাইন্স লোকেটেড। দেখো কি বলছে, ওখান থেকে প্রেসিয়াস মেটালসগুলো লাইক কি সিলভার কোথা থেকে আসছে, ফ্রম মাইন্স লোকেটেড ইন প্রেজেন্ট ডে পেরু, মেক্সিকো। আজকের দিনে যে পেরু, মেক্সিকো আছে, এই সমস্ত জায়গা, এইসব জায়গাতে প্রচুর পরিমাণে ওয়েলস ছিল, এবং তারা চেষ্টা করলো ফাইন্যান্সড ইটস ট্রেড উইথ এশিয়া, এশিয়ার সঙ্গে ভালো ট্রেড করা যাবে রিয়েলাইজ করে ফেললো। সেই কারণে কি হলো, যে 7th সেঞ্চুরিতে ইউরোপ আর সাউথ আফ্রিকা, এখানে প্রচুর পরিমাণে ওয়েলসগুলো ছিল। এই ওয়েলসগুলো তারা কি করলো, আস্তে আস্তে বিভিন্ন দিকে এক্সপিডিশন করতে বের হলো, এবং তারা সার্চ করতে করতে পেল ইলডোরাডো, দ্য ফেবল সিটি অফ গোল্ড। এই ইলডোরাডোতে প্রচুর পরিমাণে গোল্ডস আছে ন্যাচারালি আর কি। এবার আমরা দেখলাম কি, যে দ্য পর্তুগিজ অ্যান্ড স্প্যানিশ, কারা কারা, পর্তুগিজ আর স্প্যানিশ, কনকোয়েস্ট অ্যান্ড কনসলিডেশন অফ আমেরিকা ওয়াজ ডিসিসিভলি আন্ডার ওয়ে বাই দ্য মিড 16th সেঞ্চুরি। দেখো এরা দুজন কান্ট্রি কবে করলো এটা বোঝা গেল। তাহলে কি বলছে, ইউরোপিয়ান কনকোয়েস্ট ওয়াজ নট জাস্ট ওয়াজ আ রেজাল্ট অফ সুপিরিয়র ফায়ার পাওয়ার। দেখো কি বলছে, ইউরোপিয়ান কনকোয়েস্ট ওয়াজ নট জাস্ট আ রেজাল্ট অফ সুপিরিয়র ফায়ার পাওয়ার। তাহলে কি ছিল, ইনফ্যাক্ট দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন অফ স্প্যানিশ কনকোয়েস্ট ওয়াজ নট আ কনভেনশনাল মিলিটারি ওয়েপন অ্যাট অল, ইট ওয়াজ দ্য জার্মস
Mind it, it was the germs such as those of smallpox that carried on their weapon. তাহলে এই স্মলপক্সগুলো একটা জার্ম, স্মলপক্স তোমরা জানো জিনিসটা, সেই স্মলপক্স জার্মস দিয়ে কিন্তু এদেরকে হারানো হয়েছিল। তাহলে বোঝো ব্যাপারটা, যে স্প্যানিশরা সহজে মিলিটারি ওয়েপন দিয়ে জিততে পারেনি, জার্ম দিয়ে জিতলো। কেন? বিকজ অফ দেয়ার লং আইসোলেশন। এরা কিন্তু জানতো না এই রোগটা সম্পর্কে। আমেরিকাস অরিজিনাল ইনহ্যাবিটেন্টস হ্যাড নো ইমিউনিটি এগেনস্ট দিস ডিজিজ দ্যাট কেম ফ্রম ইউরোপ। তাহলে দেখো এখানে একটা কোশ্চেন করা আছে, হাউ ইউরোপ ম্যানেজ টু কনকার আমেরিকা। তাহলে ইউরোপরা আমেরিকা কি করে কনকার করলো? দেখো ভেরি সিম্পল জিনিস। তাহলে এখান থেকে তোমাদের উত্তরটা পেয়ে যাচ্ছ এখান থেকে, ইউরোপিয়ান কনকোয়েস্ট ওয়াজ নট জাস্ট আ রেজাল্ট অফ সুপিরিয়র ফায়ার পাওয়ার। তাহলে কী ছিল? বলল the most powerful weapon of Spanish conqueror was not a conventional military weapon at all. It was the germs such as those of smallpox that they carried on their weapons. এই স্মলপক্সের এরা এত উইক হয়ে গেল কেন? তার কারণটা দেখো, বিকজ অফ দেয়ার লং আইসোলেশন আমেরিকাস অরিজিনাল ইনহ্যাবিটেন্টস had no immunity against these diseases that came from Europe. ইউরোপ থেকে যে ডিজিজগুলো এলো তাদের কাছে সেটার কন্ট্রোলিং মেজার্স ছিল না, যে কারণে কিন্তু এরা এটার কাছে হেরে যাচ্ছিল। স্মল পক্স ইন পার্টিকুলার প্রোভাইডেড আ ডেডলি কিলার। স্মল পক্স একটা ডেডলি কিলার হয়ে দাঁড়িয়েছিল। ওয়ান্স ইন্ট্রোডিউসড it spread deep into the continent ahead even of any European reaching there. অর্থাৎ ইউরোপিয়ানরা যখন কোথাও পৌঁছাচ্ছিল তার আগে ওরাই, ওদের দেশের লোকগুলোই এই রোগটাকে পৌঁছে দিত। তার মানে কি, এগুলো তো টাচি ডিজিজ। এই টাচি ডিজিজ হলে কি হয়, যে একটা সময় একজন লোকের স্প্রেড করলো, ওই দেশের থেকে একটা লোক রোগটা ক্যারি করে নিয়ে আসার পর তারপর দেখা গেল যে ওদের মধ্যে স্প্রেড হলো। এই স্প্রেড হওয়ার পর দেখা যাচ্ছে কি, যে ওরা আস্তে আস্তে অন্যদের মধ্যে স্প্রেড করে দিল। যখন স্প্রেড করলো তারপরে দেখা যাচ্ছে যে এই লোকগুলো, এই ইউরোপিয়ান লোকগুলো যাওয়ার আগে এদের দেশের লোকগুলোই ওই রোগটাকে ওদের মধ্যে স্প্রেড করছে, কন্টিনেন্ট ওয়াইজ স্প্রেড করে যাচ্ছে, এবং ইউরোপিয়ানরা যেখানে যাচ্ছে তার আগেই ওই রোগ দৌড়াচ্ছে থ্রু এই আমেরিকানদের মাধ্যমেই। সেই জন্য বলছে ইট কিল্ড অ্যান্ড decimated whole communities paving the way for conquest. It killed and decimated whole communities paving the way for conquest. এরা নিজেরাই হার স্বীকার করে এদেরকে জয়ের পথ দেখিয়ে দিল। তাহলে বুঝতে পারছো জিনিসটা, যে হাউ ইউরোপ ম্যানেজ টু কনকার আমেরিকা। কি করে? আমেরিকা তো পাওয়ারফুল ছিল, ইউরোপ তো উইকার, তা সত্ত্বেও ওরা কনকার করে ফেললো। কীভাবে? জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হলো। এবার আমি আসছি, দেখো পরের পেজে 56 পেজে, দেখো 56 পেজে প্যারা 1, এখানে আসো। দেখো কি বলছে, গানস। আচ্ছা, এখানে একটা শব্দ তোমরা পাবা, ডিসেন্টার। এই ডিসেন্টারটা কি? ওয়ান হু রিফিউজেস টু অ্যাকসেপ্ট এস্টাবলিশড বিলিভস অ্যান্ড প্র্যাকটিসেস। ধরো অমুক জায়গাতে এই একটা রিলিজিয়ান প্র্যাকটিস বা বিলিভ আছে, আমি ওখানে গেলাম, আমি বিশ্বাস করছি না, তাহলে আমি হব ডিসেন্টার। কনসেপ্টটা ক্লিয়ার থাকলো। এইবার দেখো পরের যে প্রশ্নটা আসছে, হোয়াই ইউরোপিয়ানস মাইগ্রেটেড টু আমেরিকা। তাহলে দেখো প্রথমে হচ্ছে যে ইউরোপিয়ানরা আমেরিকানদেরকে হারালো স্মল পক্স দিয়ে, তারপরে বলছে হোয়াই ইউরোপিয়ানস মাইগ্রেটেড টু আমেরিকা। দেখো ভেরি সিম্পল জিনিস, আনটিল দ্য 19th century পভার্টি অ্যান্ড হাঙ্গার ওয়ার কমন ইন ইউরোপ। তাহলে বুঝো যে ইউরোপ মানেই যে সবসময় বড় লোক, তারা খুব ভালো অবস্থা আছে তা কিন্তু নয়। আমি যে সময়কার কথাটা বলছি সে সময় কিন্তু ওখানটার অবস্থা খুব খারাপ ছিল। সেই জন্য ইউরোপেও কিন্তু পভার্টি অ্যান্ড হাঙ্গার ছিল প্রচুর কমনভাবে ইউরোপে। এবার কি বলছে, সিটিস ওয়ার ক্রাউডেড অ্যান্ড ডেডলি ডিজিজেস ওয়ার ওয়াইড স্প্রেড। তার কারণটা কি, সিটিতে, ইউরোপের কিছু কিছু সিটিতে অ্যাকচুয়ালি কিছু ফ্যাক্টরিজ ছিল। এবার কি হচ্ছে, এই সিটিগুলোতে রুরাল এরিয়া থেকে লোকজন চলে আসছে, যার জন্য কি হচ্ছে, এই সিটিস ওয়ার ক্রাউডেড অ্যান্ড
ডেডলি ডিজিজেস ওয়ার ওয়াইড স্প্রেড। সেই সঙ্গে কী হচ্ছে, রিলিজিয়াস কনফ্লিক্টস ওয়ার কমন অ্যান্ড দ্য রিলিজিয়াস ডিসেন্টার্স ওয়ার পারসিকিউটেড। তাহলে রিলিজিয়াস কনফ্লিক্ট, দেখো ইউরোপের মেজর কান্ট্রিজে ছিল কি যে খ্রিশ্চান, এই খ্রিশ্চানদের মধ্যে ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট ডিভিশন ছিল, তাদের মধ্যে কনফ্লিক্ট ছিল। এর মধ্যে কী ছিল, রিলিজিয়াস ডিসেন্টার্স যারা ছিল দে আর পারসিকিউটেড। এবং যার জন্য কি হলো, এই ঘটনাগুলোর জন্য থাউজেন্ডস অফ ইউরোপিয়ানস ফ্লিড টু আমেরিকা। তারা 18th সেঞ্চুরিতে সমানে হাজার হাজার লোক আমেরিকা ঢুকতে শুরু করলো ইউরোপ থেকে। এবং তারা কাজ পাবে কি, তখন তারা প্ল্যান্টেশন ওয়ার্কার হিসেবে কাজ করতে শুরু করলো, স্লেভ আকারে থাকতে শুরু করলো, এইভাবে আস্তে আস্তে। এবং কটনের কাজ করছে, সুগারের কাজ করছে, এই সমস্ত করে তারা কিন্তু থাকতে শুরু করলো আমেরিকাতে। এবার দেখো কি বলছে, আচ্ছা এখানে একটা কোশ্চেন করা আছে, দেখো হাউ ইউরোপ ডিসপ্লেসড চায়না অ্যাজ অ্যান এপিসেন্টার অফ ওয়ার্ল্ড ট্রেড। দেখো কোশ্চেনটা খুব ভালো করে শোনো, চায়না সেই সময়ও কিন্তু একটা ওয়ার্ল্ড ট্রেডের এপিসেন্টার ছিল, কিন্তু সেইটা ইউরোপরা কি করলো, ডিসপ্লেসড করলো। কিভাবে করলো, দেখো একটা খুব ভালো জিনিস তোমরা এই জায়গাটা খুব মার্ক করে রাখবে, এটা তোমাদের জানা উচিত এবং উই শুড ফিল প্রাউড অফ আওয়ার সেলভস। দেখো আচ্ছা 18th সেঞ্চুরি পর্যন্ত কি জানতাম, চায়না অ্যান্ড ইন্ডিয়া ওয়ার অ্যামং দ্য ওয়ার্ল্ডস রিচেস্ট কান্ট্রিজ। মাইন্ড ইট, 18th সেঞ্চুরি পর্যন্ত চায়না অ্যান্ড ইন্ডিয়া ওয়ার অ্যামং দ্য ওয়ার্ল্ডস রিচেস্ট কান্ট্রিজ। আচ্ছা তারপর কি বলছে, দে ওয়ার অলসো প্রিএমিনেন্ট ইন এশিয়ান ট্রেড। কিন্তু সিচুয়েশন চেঞ্জ হতে শুরু করলো। ফ্রম 15th সেঞ্চুরি কি আসলো, দেখো চায়না ইজ সেড টু হ্যাভ রেস্ট্রিক্টেড ওভারসিজ কন্ট্যাক্ট অ্যান্ড রিটার্ডেড ইনটু আইসোলেশন। কারা করলো, দেখো তাহলে 15th সেঞ্চুরি থেকে চায়না ইজ said to have restricted overseas contact and retreated into isolation। এটা কিন্তু আস্তে আস্তে ইউরোপিয়ানরা করতে শুরু করলো। তারপরে দেখো চায়নাস রিডিউসড রোল and the rising importance of the Americans gradually moved the center of world trade worldwide. Europe now emerged as the center of world trade. তাহলে চায়নাকে কীভাবে ডাউন করা হলো, তাহলে দেখো এখানটাতে ভালো করে যে 18th সেঞ্চুরি পর্যন্ত কিন্তু ইন্ডিয়া এবং চায়না ছিল ওয়ার্ল্ডের রিচেস্ট কান্ট্রিজ। এরপরে আমরা দেখলাম যে ইউরোপিয়ানরা আস্তে আস্তে ট্রাই করতে শুরু করলো যে চায়নাকে তারা রেস্ট্রিক্ট করলো ওভারসিজ কন্ট্যাক্টের থেকে। তারপরে কি করলো, তাদের যে রোলটা ছিল ওয়ার্ল্ড ট্রেডে এটাকে রিডিউস করতে শুরু করলো এবং আস্তে আস্তে আমেরিকার ইম্পর্টেন্স রাইজ করতে শুরু করলো এবং আমেরিকা সেন্টার অফ ওয়ার্ল্ড ট্রেডের ওয়েস্ট ওয়ার্ল্ডের দিকে আমেরিকা সেন্টার হয়ে উঠলো এবং ইউরোপ কিন্তু আস্তে আস্তে ইমার্জ করলো অ্যাজ আ সেন্টার অফ ওয়ার্ল্ড ট্রেড। এই করতে গিয়ে আমরা দেখলাম যে চায়নার যে রোলটা আস্তে আস্তে রিডিউস হতে শুরু করলো। এইভাবে আমরা দেখলাম যে ইউরোপিয়ান ডিসপ্লেসড চায়না অ্যাজ অ্যান এপিসেন্টার অফ দ্য ওয়ার্ল্ড ট্রেড। তাহলে এইটুকু পর্যন্ত কিন্তু তোমাদের সিবিএসই সিলেবাসে রাখা আছে যে এইটুকুই তোমাদের হবে এই বছরের জন্য 2023-24, এর বেশি কিন্তু হবে না। তো বিভিন্ন স্লাইডসে আমার বিভিন্ন কোশ্চেন্সগুলো রাখা আছে, কোশ্চেন্সের পাশে আনসারগুলো বিভিন্ন কালারিং করে করে রাখা আছে। প্রত্যেকটা কালার চেঞ্জ মানে একটা করে পয়েন্ট মনে রাখবে, তোমরা বইতে আন্ডারলাইন করে করে নেবে এবং এভাবে দেখবে যে তোমাদের খুব সহজে এই গোটা চ্যাপ্টারটা হয়ে গেল এবং আশা করি আমি যে কোশ্চেনগুলো করে দিয়েছি এর মধ্যেই তোমাদের উত্তরটা সলভ হয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা কমেন্টস করে জানাবে, লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।